আমি বলবো তিনি অতি আবেগপ্রবণ হয়ে গেছিলেন এবং মুক্তিযুদ্ধের সপক্ষে তিনি এত কথা বলেছেন, কথাগুলো ঠিক কিন্তু। কিন্তু যে অ্যাপ্রোচে কথাগুলো বলেছেন, মনে হচ্ছে বিএনপি কিন্তু সে অ্যাপ্রোচে কথা বলছে না। বিএনপি কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে অত্যন্ত সচেতন। বিরোধ হচ্ছে যখন ব্যক্তিগত আক্রমণ করা হবে। তোরা কারা? এই যে তোরা কারা? ওরা তো নেতা। ওরা কিন্তু এখন দল করে। নতুন দল হোক যেটি হোক, ওরা কিন্তু এই আন্দোলনের মূল নায়ক। ওদের মধ্যে বিভ্রান্তি আসছেন। ১ কোটি ২ কোটি দাম হইছে কিন্তু ফ্ল্যাটের দাম আছে কত? বুঝা রেটে দাম আছে মনে করেন ৫০ লাখ টাকা। এই ১.৫ কোটি টাকা কিন্তু আমার কাছে ব্ল্যাক মানি। আমি কোন ব্যাংকে রাখবো? আমি বলছি আমার সাথে ব্যক্তিগত তার সাথে পরিচয় নাই। কিন্তু ফজলুর ভাইয়ের সাথে আমার এখন প্রশ্ন হচ্ছে প্রত্যেকটা ব্যক্তি কিন্তু একটা দল করে। আপনি যখন ব্যক্তি হিসেবে কথা বলবেন আপনি স্বাধীন। আপনি যখন কোন দলে যুক্ত হয়ে যাবেন, আপনার স্বাধীনতা কিন্তু সীমিত হয়ে গেল। এখন আপনি যদি দেশকে ভালোবাসেন, এই দলের মাধ্যমে ভালোবাসতে হবে, সমালোচনা তাইভাবে করতে হবে এবং রাষ্ট্র সমালোচনা তাইভাবে করতে হবে। অর্থাৎ দলীয় অবস্থান হাতে রেখে যখন আপনি কোনো কথা বলতে যাবেন, দলের পরিচয় আসবে যখন, যখন আপনি টকশো দিয়ে দিবেন, তখন সাথে, সাথে কিন্তু তার স্বাধীনতা সীমাবদ্ধ হয়ে যাবে। অর্থাৎ তিনি ওই দলের যে নেটওয়ার্কটা আছে, চিন্তাভাবনার যে গতিবিধি আছে তার বাইরে যেতে পারবেন না। কিন্তু আমরা দেখেছি বিগত দিনে ফজলুর রহমান ভাই, রুবিন ফারহানা বা আরো যারা ২-১ জন ৪-৫ জন এখানে আছেন, তারা কথা বলছেন অতি আবেগে, অতি উচ্ছ্বাসে। এবং তারা যখন কথা বলতেছেন, মনে হচ্ছে তারা কোন দল করেন না। তারা নিজের প্রেক্ষাপটে কথা বলতেছেন এবং দায়িত্ব নিয়ে কথা বলতেছেন। এই কথাগুলি বলতে, বলতে কি হলো? ফজলুর রহমান ভাই উনি কথা বলছেন মুক্তিযুদ্ধের পক্ষে। আমি একমত। মুক্তিযুদ্ধে তো আমরাও গর্ব করি। কিন্তু মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলতে গিয়ে এনসিপি নেতাদেরকে যেভাবে তিনি মূল্যায়ন করছেন, সেটা আবার অতিরিক্ত হয়ে যাচ্ছে। এই মূল্যায়নটা এনসিপি ভুল করতে পারে। হ্যাঁ, তারা দুর্নীতিযুক্ত হতে পারে। সবই ঠিক আছে কিন্তু। কিন্তু যে ভাষায় তাকে আক্রমণ করা হচ্ছে, যেই বডি ল্যাঙ্গুয়েজ ইউজ করা হচ্ছে, সেটা কিন্তু কাঙ্ক্ষিত না। তিনি আরো মার্জিত ভাষায় কথা বলতে পারতেন। তিনি বলেছেন, "তোমরা আমার ছেলের মতো।" সুন্দর কথা বলেছেন। ছেলের মতো হলে কিন্তু পিতা হিসাবে সেভাবেই কথা বলতে পারেন। কিন্তু পিতা হিসাবে এমন কিছু তিনি বললেন না, যে পিতৃত্ব নিয়ে প্রশ্নটা গেল। ওই জায়গাটা তার একটা সংশোধনের প্রয়োজন ছিল এবং তাকে বলা হয়েছে বিভিন্ন সময়। এখন উনি যদি এবং বলে থাকেন যে পিতা হিসেবে ওনার সব রকম ব্যবহারে একজন ছেলের প্রতি আবদার আছে, আবদার যেমন আছে তেমনি অভিমান আছে, রাগের জায়গা আছে, ক্ষোভের জায়গা আছে, সেখান থেকে উনি অনেক কিছুই বলতে পারেন। রাগের যা ক্ষোভের জায়গা আছে, আদরের জায়গা আছে। হুম। পিতা পুত্রের বড় সম্পর্ক কিন্তু আদর। মৌলিক সম্পর্ক হচ্ছে পিতৃত্ব। পিতৃত্ব মানে মানে ছেলের প্রতি তার দায়িত্ব, কর্তব্য এবং ভালোবাসা। ওই ভালোবাসাকে আঘাত করে কিন্তু এমন কিছু বলা যাবে না, মূল জায়গায় আঘাত করে। মূল জায়গাটা তো অলংকার। আর বাকিগুলো হচ্ছে ওটাকে সুবর্ষিত করে যেটা বলতে পারি। সেই ক্ষেত্রে ফজলুর ভাই যে আমি বলবো তিনি অতি আবেগপ্রবণ হয়ে গেছিলেন এবং মুক্তিযুদ্ধের সপক্ষে তিনি এত কথা বলেছেন, কথাগুলো ঠিক কিন্তু। কিন্তু যে অ্যাপ্রোচে কথাগুলো বলেছেন, মনে হচ্ছে বিএনপি কিন্তু সে অ্যাপ্রোচে কথা বলছে না। বিএনপি কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে অত্যন্ত সচেতন এবং সতর্কমূলক অবস্থা নিয়েছে। সে দেখতেছে এই অবস্থায় মুক্তিযুদ্ধের পক্ষে বা বিপক্ষে কোনো যে বেশি কথা বলতে গেলে আমি বিতর্কিত হয়ে যাব। মূল কারণ হচ্ছে এখন বিএনপি হচ্ছে সম্ভাব্য বিজয়ী দল। তো সম্ভাব্য বিজয়ী দল হলে কিন্তু অনেকগুলো বিষয়ে তাকে মিনিমাইজ করতে হয়। অনেক সত্য কথা বলা যায় না, কিন্তু মিথ্যা কথা একজন বলা যায় না। মুক্তিযোদ্ধা হিসেবে মুক্তিযুদ্ধের প্রতি আবেগ থাকবে, বেশি আবেগ থাকবে, এটা কি স্বাভাবিক মনে হয় না আপনার কাছে? না সে আবেগ করেছি, থেকে উনি বেশি করে ফেলেছেন? করেছি ব্যক্তি হিসেবে যদি কথা বলতো, আবেগটা কন্ট্রোল করছিল। অতি আবেগ সবসময় খারাপ। অতি জিনিসটাই তো খারাপ। অতি যখন বলবেন অতি কথা, অতি বচন, অতি আক্রমণ, অতি আক্রোশ, এই অতি কথাটা, এই অতি জিনিসটা কিন্তু ফজলুর ভাইয়ের সাথে কিন্তু ট্যাক্ট হয়ে গেছে। উনি বলছেন, যেগুলি বলছেন এবং সেগুলি বলতে যেয়ে এনসিপি নেতাদেরকে যেভাবে তিনি মূল্যায়ন করতেছেন, জামাত ইসলাম এই মুহূর্তে একটা শক্তি, এই মুহূর্তে এবং জামাত ইসলাম এবং বিএনপির সম্পর্কটা যাই হোক, নির্বাচনে কিন্তু জামাত ইসলাম খুব জরুরি, এনসিপি জরুরি, চরমনাই জরুরি। এখন ধর্মভিত্তিক দলগুলোর প্রতি তার যে আক্রোশ, ক্ষোভ, এই ক্ষোভগুলি কিন্তু তিনি দলীয় অবস্থাতে ব্যক্ত করতে পারেন না। এগুলো ব্যক্তি আলাপ বলতে পারেন তিনি সেগুলি বলে দিচ্ছেন। তাতে মনে হবে কি বিএনপি তাকে এগুলি বলেছে, মূলত তারেক জিয়ার অনুমোদন আছে এবং এগুলি বলার পিছনে তারেক জিয়া তাকে নিয়ে খেলতেছে, অর্থাৎ তাকে দিয়ে এগুলো বলাচ্ছে। এই অনুভূতি কিন্তু আপনার হয়েছে, আমার হয়েছে, অনেকের হয়েছে কিন্তু। কিন্তু এটা যদি না হয়ে থাকে অন্য কথা,
হয়তো বা তারাই যে মনে করছে যে বয়োজ্যেষ্ঠ লোক, ব্রাইট ব্যাকগ্রাউন্ড, সিনিয়র আইনজীবী, ছাত্রলীগের প্রেসিডেন্ট ছিল এবং নির্বাচন ওরিয়েন্টেড লোক, সে হয়তো সে অনেক কিছু চিন্তা করে বলেনি বা তাকে অন্যভাবে তাকে বুঝিয়েছে, তিনি বুঝতে চাননি। অর্থাৎ তিনি ধরে নিয়েছেন সংবিধান পরিবর্তন হবে না। ঠিক আছে, এটা তো বিএনপি বলেছে হবে না, কিন্তু গণভোট হবে না, বিএনপি বলেছে হবে না, পিআর হবে না, বিএনপি বলেছে হবে না। এগুলো নিয়ে এখন বিরোধ নাই, কিন্তু বিরোধ হচ্ছে যখন ব্যক্তিগত আক্রমণ করা হবে। তোরা কারা? এই যে তোরা কারা, ওরা তখন নেতা, ওরা কিন্তু এখন দল করে, নতুন দল হোক যেটি হোক, ওরা কিন্তু এই আন্দোলনের মূল নায়ক। ওদের মধ্যে বিভ্রান্তি আসতে পারে, সবার মধ্যে আসেনি, কিছু কিছু বিভ্রান্তি যারা এসেছে তারা খেয়েছে। এখন কম বেশি হতে পারে, বললাম তো, এত বড় একটা বিপ্লবের পরে এত সম্পদ হাতের সামনে এসে গেছে, এত সুবিধা এসে গেছে। এই সুবিধা কিন্তু মুক্তিযুদ্ধের পরে, স্বাধীনতার পরে, মুক্তিযুদ্ধের পরে মুক্তিযুদ্ধরা পারে নাই, কিন্তু তারা লোক সাথে পারেনি। কতিপয় পেরেছে, অনেকে পারেনি। এটা মনে রাখতে হবে। কিন্তু যে কোনো বিপ্লবের পরে কিন্তু এরকম একটা ঘটে, সবকিছু খালি। এটা হচ্ছে, এটা হয়েছে, এটা ধরেন 1971 সালের স্বাধীনতার পরে, 72 সালে যা ঘটছে, তখন তো সম্পদ ছিল না, শিল্প বাণিজ্য ছিল না। তো এখন তো সম্পদশালী হয়ে গেছে, শত শত কোটি লেনদেন হয়ে গেছে, পাচার হয়ে গেছে, অতএব টাকা পয়সা আছে। এরা যখন পরে, এই সময়ের পরে বিভিন্ন কারণে তারাও ধরা দিছে সুবিধা পাওয়ার জন্য, এরাও ধরা সুবিধা পাওয়ার জন্য। এই যে প্রেক্ষাপটটা আপনার বুঝতে হবে, কিন্তু এই প্রেক্ষাপট 71 সাল তুলনা করা যাবে না। কারণ 71-এর সম্পদ, এই সম্পত্তি এক জিনিস না। এখন কাঁচা টাকা আছে শত শত কোটি টাকা, 71 দেশে ছিল না। ওইসব চিন্তা করতে গেলে এখন সম্পদ বেশি, চিন্তা বেশি, এবং দ্রুত অপবাদ দেওয়ার সম্ভাবনা বেশি। কারণ এই মুহূর্তে সায়েন্স, টেকনোলজি এবং আইটি, সবচেয়ে বড় কথা হলো মিডিয়া জগৎ এত ডেভেলপ করেছে, বিশেষ করে সোশ্যাল মিডিয়া, এই যে ফেসবুক, ইউটিউব, এটা অতীতে ছিল না। এখন যদি আপনি একটা কাজ করেন, এতগুলো মিডিয়া আছে, কারো না কারো চোখে পড়ে যাবেন। আর না পড়লেও তারাও কিন্তু কিছুটা বানায় চলে বলে কৌশল তিলকে তাল ধরার চেষ্টা করবে। এটা কিন্তু অতীতে ছিল না। এই যে বলগাহীন মিডিয়ার আক্রমণটা, এটাও একটা কারণ ছিল। এখন একটা লোক একটা প্রার্থী, যেমন ধরেন উদাহরণ দিয়ে বলি, কি নাম, আসিফ। আসিফ যে কোনো কারণে হাঁসের মাংস খেতে গেছে, হয়তো সে বলছে না আমি ওয়েস্টার্নে যাই, এটা কিন্তু তার বাহাদুরি না, কথার ছলে সে বলেছে। হাঁসের মাংস তো ওখানে আগেও খাইতেছে, এখনো খাইতেছে, মানে আসিফ খেতে গেছে যেহেতু সে দায়িত্বে আছে, একটা পদে আছে, এটা তিলকে তাল ধরে ঘটনা হলো, প্রত্যেকটা ইউটিউবার কম বেশি বললো হাঁসের মাংস কেন খাবে, ওয়েস্টার্নের কথা বলেছে খাই। এটা হতে পারে, আমি কিন্তু এগুলো বড় করে দেখি না, বড় করে দেখার তো অনেক জায়গা আছে। না, ইউটিউবাররা মনে হয় বলার চেষ্টা করতেছে যে সে ওয়েস্টিনে কেন যাবে, তার এত, সে তো নেতা এবং সে তো জুলাইয়ের বলি, একজন যোদ্ধা। ওয়েস্টার্নে সবাই যায়, এই বাংলাদেশ ইউটিউব যারা করছে, বিদেশে করছে, সুযোগ পেলে তারাও যায়, যাবে না কেন? ওয়েস্টার্নে খেতে পারে এক কাপ চা, অসুবিধা কি? আমার স্বপ্নে খাবো আমি না, আমি তো মনে করি বাংলাদেশে করতে বড় উঠেছে, সে যেভাবে বলছে সেভাবে রেগুলার যায়, মানে রেগুলার সে যায়, এরকম আর কি বিষয়। এটা বানায় কথা বলছে, রেগুলার সে যায় না, একটা উপদেশটা রেগুলার যেতে পারে না, এগুলো বোঝার চেষ্টা আছে। এগুলো অতিরঞ্জন কথাবার্তা, এবং এই অতিরঞ্জন কথাবার্তা তাদেরকে আরো বিধ্বস্ত করছে। তারা অন্যায় করেছে, আমি একমত, কিন্তু অন্যায়গুলোকে যেভাবে ফ্লেয়ার আপ করা হয়েছে সেভাবে করেনি। বলা হচ্ছে শত শত কোটি টাকা তারা কামাইছে, না, এই সময়, এই সময় টাকা কামানো এত সোজা না, কামা এবার হজম করা সোজা না, কিন্তু অনেকগুলো লোক আছে তো এখানে, অনেকগুলো চোখ দাঁড়ায় আছে, কিন্তু টাকা তো কামানো সহজ, কিন্তু হজম করা সহজ না, এটা কি বলতে পারেন না? কথাটাই বলছি। এখন আমাকে যদি কেউ 1 কোটি টাকা দেয়, কথার কথা, যে আপনি একটা ফ্ল্যাট বিক্রি করছেন 1 কোটি 2 কোটি দাম হয়েছে, কিন্তু ফ্ল্যাটের দাম আছে কত, উজার রেটে দাম আছে মনে করেন 50 লাখ টাকা, এই 1.5 কোটি টাকা কিন্তু আমার কাছে ব্ল্যাক মানি, আমি কোন ব্যাংকে রাখবো? কোনো উপায় নাই, 10টা চোখ দাঁড়ায় আছে, কিন্তু সাথে ধরা খেয়ে যাবো। কিন্তু এই জন্য টাকাটা কিন্তু কি যায়, হাউসিং এ যায়, ব্ল্যাক মানি হয়ে পাচার হয়ে যায়। এই পাচার হওয়ার জন্য কিন্তু অন্যতম কারণ হচ্ছে সম্পদের যে পরিমাণটা দাঁড়াইছে, আপনি লুটপাট করতেছেন, এত টাকা করছেন যে টাকার জায়গা নেই, জায়গা যেহেতু নাই, আমি বাংলাদেশ ব্যাংকের গভর্নরের দৃষ্টি আকর্ষণ করতেছি, অর্থমন্ত্রীর কথা বলছি, যে টাকাটা আমি আর্ন করলাম, আর্ন করার টাকাটা উদ্বৃত্ত হয়ে গেছে, টাকাটা ব্যাংকে রাখার নিয়ম নেই, দেখলে আমি অ্যারেস্ট হয়ে যাবো, আমার জবাব দিন, আমি কি করবো? আমি টাকা পেয়েছি, আমার ইনকামটা কিন্তু বৈধ,
প্রদর্শিত না, কিন্তু আমার ইনকামটা বৈধ, এই জন্য আমার সম্পদটা বৈধ ছিল। কিন্তু বৈধ সম্পত্তি বিক্রি করতে যেয়ে আমি কিছু টাকাকে প্রদর্শন করি নাই, অপ্রদর্শিত আয় হয়ে গেছে ট্যাক্সের ভাষায়। এই আয়টা আমার জন্য বার্ডেন হয়ে গেছে। আমি তো কি করলাম, আমি কাউকে বিশ্বাস করতে পারতেছি, কাকে দিবে টাকা? তখন টাকাটা আমি কি করলাম, হুন্ডিতে পাচার করে দিলাম। যদি এই পাচারটা বন্ধ করতে হয়, আপনাকে হুন্ডি শুধু বিদেশ থেকে আসে না তো, দেশে তো যাচ্ছে বেশি, বিদেশ থেকে কত টাকা আসে, দেশিতে পাচার হয়ে যাচ্ছে। এই ক্ষেত্রে একটা সমস্যা হয়ে গেছে। এই সমস্যাটা কিন্তু আরো থাকবে, কারণ এই কাজটার সাথে এই মুহূর্তে বাংলাদেশের ক্ষমতা বাইরে আছে, অর্থাৎ প্রভাবশালী বড় যারা আছে, কম বেশি সবার কাছে কিন্তু অবৈধ সম্পদ আছে। বৈধ সম্পদ কিন্তু অবৈধ পন্থা রয়ে গেছে। এগুলো হজম করবে কিভাবে? আপনি ধানমন্ডি মনে একটা বাড়ি আছেন, ধানমন্ডিতে একটা বাড়ি মৌজারিতে কিনতে বিক্রি করতে যান, ১ কাঠা বাড়ি, ১ বিঘা ভূমি, বড়জোর কত হবে? কত? ২০ কোটি। আর যদি মার্কেট রেটে যান ১০০ থেকে ১৫০ কোটি। তাহলে এই ১০০ কোটি যে আপনি কামাইলেন, কি করবেন? আমাদের একজন প্রধান বিচারপতি একটা বাড়ি বিক্রি করলেন স্ট্যান্ডার্ড চার্টার ব্যাংক, বিক্রি করলেন, দাম উঠলো ২০০ কোটি টাকা ধানমন্ডি। উনি বললেন আমাকে পুরো টাকাটা দিতে হবে হোয়াইট মানি, মানে যেহেতু জায়গাটা ভ্যালুয়েবল প্রপার্টি ছিল, তারা চিন্তা করলো ঠিক আছে নিচে, এরকম তো এটা কোনো ঘটনা, কিন্তু ওই টাকাটা কিন্তু জায়েজ করে ফেললো, তাকে ট্যাক্স দিতেছে, ট্যাক্স ফ্যাক্স দিয়ে কিন্তু থাকে না, এই ট্যাক্স তো রাষ্ট্র পায়। কিন্তু এই ক্ষেত্রে কিন্তু বাংলাদেশের প্রথম সমস্যা, যখনই কিছু বিক্রি করতে গেলে কিন্তু ক্রয় মূল্যের হয় না, বিশেষ করে জমি জমা, এই টাকা ব্ল্যাক হয়ে যাচ্ছে। এখন মনে করেন সবাই যে তা না, যারা যারা মনে করেন ঘুষ বাণিজ্য যেটা আছে, এটা তো এখন সম্পূর্ণরূপে একটা ভয়ঙ্কর চিত্র। এখন ঘুষ কত পাওয়া যায়? যেভাবে বলা হয় যে ঘুষ পাওয়া যায় কত, ১০০-২০০ কোটি টাকা না, এগুলো অন্য মেকানিজম আছে। এত বড় প্রজেক্ট গুলো এখন হয় নাই যে আপনি ১,০০০ টাকা ঘুষ পাবেন। এগুলি বলার জন্য বলা হয়, কিন্তু এগুলি বাস্তবতা কিন্তু খুবই, কিন্তু এগুলি টক শোতে বললে কি জানেন, দ্রুত টক শোতে কি হয়, জনপ্রিয় হয়ে যাবে না।